হাসিনা সম্প্রতি মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরব এমন ঘোষণা দিয়ে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পর বাংলাদেশে দেখা যাচ্ছে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মানে মাহফুজ আলম পোস্ট দিচ্ছেন, আসিফ নজরুল পোস্ট দিচ্ছেন, সরকারের তরফে শেখ হাসিনা দেশে ফিরলে ইনসাফের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এমনকি বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় দৈনিকে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণা মানে কেন এলো, কিভাবে এলো, এটা আসলে কতটা বাস্তবসম্মত, এসব নিয়ে নিবন্ধ প্রকাশিত হচ্ছে। শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে এই সময়ে এতটা আলোড়নের কারণ কি? সরকার তো আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই করে রেখেছে। এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন দৈনিক সমকালের সাবেক সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু। মোজাম্মেল হোসেন মঞ্জু, আপনাকে স্বাগত জানাই। মানে আইন করে নিষিদ্ধ করা হলো একটা নবনির্বাচিত সংসদে, তারপর এই সময়ে শেখ হাসিনা এমন একটা সাক্ষাৎকার দিলেন তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটাকে সামনে রেখে। সেই ঘটনায় এতটা প্রতিক্রিয়া কেন? এটার কি কোনো বিশেষ তাৎপর্য আপনি দেখেন কিনা? আমি তো এই প্রতিক্রিয়াটিকে মোটেই অস্বাভাবিক মনে করছি না। স্বাভাবিক এই জন্য যে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে এবং বিদেশে আশ্রয় নিলেও আওয়ামী লীগের রাজনৈতিক উপস্থিতি কম বেশি কখনোই দেশে শূন্য ছিল না। তা নিয়ে আলোচনা সবসময়ই ছিল। প্রথম দিকে তাকে ফিরিয়ে আনার জন্য সরকারি তৎপরতা, ভারতের সঙ্গে সম্পর্ক, কূটনৈতিক চালাচালি ইত্যাদি একটা ব্যাপার। তারপরে একরকম সয়ে গেছে যে তিনি পৃথিবীর বড় বড় মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, তা নিয়ে আলোচনা হচ্ছে। মাঝখানে ফেব্রুয়ারির নির্বাচনের আগে পিছে 3 মাস কিন্তু আওয়ামী লীগ একটু চুপচাপ ছিল বলে মনে হয়। ওই সময় আওয়ামী লীগ অনেকটা কৌশলগতভাবে চুপচাপ ছিল, কারণ আওয়ামী লীগ আইনসম্মত রাজনীতি করতে চায়, নিয়মতান্ত্রিক পথেই দেশে ফিরতে চায়। আওয়ামী লীগ ফ্যাসিবাদী দলও না, আওয়ামী লীগ সন্ত্রাসী দলও না। তাদের ইতিহাসেই আছে যে তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ক্ষমতায় যেতে চায়, রাজনীতিটা করতে চায়। কাজে ওই সময় তারা একটা সুযোগ দিয়েছিল নির্বাচনটা হোক। যদিও বাংলাদেশের যারা ক্ষমতাসীন তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, তাদেরকে নিষিদ্ধ রাখা হয়েছিল এবং নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি তাদের ভোটারদেরকেও ভোটদানের পছন্দটা তাদের সামনে ছিল না, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগ তাদেরকে একটা সুযোগ দিয়েছিল যে দেশে একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি হোক, ফিরে আসুক। এই মাঝখানে এই সময়টা বাদ দিয়ে আবার এই যে 17ই মে তার পুরনো দেশে ফেরার দিবস যেটা এখানে পালিত হতো, সেই উপলক্ষে কিন্তু বিদেশি সাংবাদিকরা, মিডিয়াগুলো তার ইন্টারভিউ নিল এবং তিনি বেশ জোরালো ইন্টারভিউ দিলেন ভারতের কয়েকটি মিডিয়াতে, আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস ইত্যাদি। আপনি যে বললেন যে মাথা উঁচু করে দেশে ফিরবেন, এবং অনেকটা এরকম বলেছেন যে 6 মাসের মধ্যে এটা সম্ভব এইভাবে। কাজেই আমি বলছি যে এখন হয়তো আবার জোরালোভাবে একটা উপস্থিতি হলো, কিন্তু কখনোই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত ছিল না। এখন যেটা বেশি প্রতিক্রিয়া হচ্ছে, যারা তাকে অপসারিত করেছিল বা যারা জুলাই সমর্থক বলে, আপনি যে মাহফুজ এবং আসিফ নজরুল তাদের নাম বললেন, যে তাদের প্রতিক্রিয়া এখন দেখা যাচ্ছে। এখন একটা বাস্তবতা দেশে ক্রমশই তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মানুষ কতগুলো জিনিস বুঝতে পারছে। আগেও বুঝতে পেরেছিল, কিন্তু এখন সরব হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তো সরব হওয়া অনেক সহজ। মানুষ অনেকেই টক শোতে বা বিভিন্ন লেখায় ধীরে ধীরে সরব হচ্ছে। কি জিনিসগুলো বুঝতে পেরেছিল? তারা প্রথমত বুঝতে পেরেছে যে শেখ হাসিনার নিশ্চয়ই ওই সরকারের অন্যায় ছিল, ভুল ভ্রান্তি ছিল। তারা তিনটে নির্বাচনে কারচুপি করেছে, অনেক দুর্নীতি বেড়েছিল দেশে, বিরোধী দলগুলোর উপরে কিছুটা নিবর্তনমূলক ব্যবস্থা আইনি, আধা আইনি চালানো হয়েছে। এগুলো মানুষ অপছন্দ করেছে, এই কথা সত্য। কিন্তু জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে একটা, কি বলবো, একটা মানে সন্ত্রাসী কায়দায় আন্দোলনটা তৈরি করে, হ্যাঁ,
তাকে দেশত্যাগে বাধ্য করা হলো এবং তিনি দেশত্যাগ না করলে সম্ভবত গণভবনে মারা পড়তেন। এটা দেশি বিদেশি সকল পর্যবেক্ষকই যারা এই ঘটনাগুলো দেখেছে তারা বলছে। কাজেই এরকম একটা সহিংস এবং পুলিশ হত্যা, হ্যাঁ, দেশের সম্পদ বিনষ্ট করা, এইগুলোর মধ্য দিয়ে যে ঘটলো, কাজেই ওই মানুষ যেটা বুঝতে পারছে সেটা হলো যে 5 তারিখ বিকেল থেকেই মুক্তিযুদ্ধের নিদর্শনগুলোর উপরে হামলা শুরু হলো। বঙ্গবন্ধুর ভাস্কর্যে, 32 নম্বর বাড়িতে, সারা দেশে মুক্তিযুদ্ধের যেসব স্মারক, যেসব জাদুঘর, সেইগুলোর উপর যে আক্রমণ শুরু হলো। কাজেই এই নির্বাচনটার উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী। তো তারপরে এই আন্দোলনকারীরা যে সমস্ত কথা বলতে লাগলেন 72-এর সংবিধানের বিরুদ্ধে, নির্বাচনটা তো হয়ে গেছে, মানে আমি যদি বাস্তবসম্মত সম্ভাবনা আছে কিনা সেটা বলি, নির্বাচন একটা হয়ে গেছে, সেটা দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছে, নতুন একটা সরকার গঠিত হয়েছে, তারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়েছে। যদিও শেখ হাসিনা দলীয় ফোরামে বলছিলেন, শুনছিলাম যে একটি ক্লিপ, যে মানে তখন আওয়ামী লীগকে ও নানা কথা বলে আওয়ামী লীগের ভোটও টানার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভোটটা তো হয়ে গেছে। সেই সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন পাশ হয়েছে। শেখ হাসিনা এ সময়ে যে এরপরে ফেরার সম্ভাবনা কথা বলছেন, এবং অনেকেই বলছেন 6 মাসের মধ্যে ফিরবেন, এর আগে তিনি 6 মাসও নাকি উল্লেখ করেছেন, মানে কিসের ভরসায় বলছেন? তার কোনো বিশ্লেষণ করার কি আপনি, মানে তিনি বলছেন তিনি দলীয় নেতাকর্মীর উপর ভরসা করে বলছেন, জনগণের উপর ভরসা করে বলছেন, আপনার বিশ্লেষণ কি? নির্বাচন হয়ে গেছে, বিএনপি সরকার গঠন করেছে এবং সেই বিএনপি আবার তার সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার আইনটিকে পাকাপোক্ত করে, হ্যাঁ, বলবৎ করেছে। সবকিছুই সত্য, কিন্তু রাজনীতি থেকে এবং জনগণের মন থেকে, মানে এই অর্থে যে জনগণ তো কখনো ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি যে আমরা আওয়ামী লীগকে ভোটে রিজেক্ট করলাম। জনসাধারণ তো আওয়ামী লীগকে ভোটে রিজেক্ট করেনি, ভোটে তাদেরকে আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হলো না, তাকে নিষিদ্ধ রাখা হলো ভোটে। এবং এখন দেখেন এই আইনজীবীদের সমিতিগুলোতে পর্যন্ত সমর্থক বলে তাদেরকে, কোনো রকম আইন কানুন নাই, কিছু নাই, সে আওয়ামী লীগের সমর্থক, সুতরাং সে নির্বাচন করতে পারবে না। এই যে একটা জবরদস্তি চলছে, এর বিরুদ্ধে ব্যাপারটা হলো যে জনগণ তো তাদেরকে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। আর ওই যেটা বলছিলাম যে জনগণ তো কতগুলো জিনিস বুঝতে পেরেছে যে এই আন্দোলনটা হচ্ছে 71-এর বিরুদ্ধে, মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। দেখুন এতদিন পরে কিন্তু এটি মাহফুজ তার যে আওয়ামী লীগ কামব্যাক করেছে দেখছো, তার প্রথম ইয়েটাই হচ্ছে যে সেই দিনই কামব্যাক করেছে যেদিন 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করানো হলো। এটি দেখেন তাদের পক্ষ থেকে একটা পরিষ্কার স্বীকৃতি যে 24-এর আন্দোলনটা 71-এর বিরুদ্ধে ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। বাংলাদেশের জনগণ এইটি কখনো গ্রহণ করবে না, এবং এইটি গ্রহণ না করার ফলে আওয়ামী লীগের প্রতি সমর্থনটা সম্ভবত ভেতরে ভেতরে বাড়ছে, নানান ইঙ্গিতে, নানান ইয়েতে আমরা বুঝতে পারছি ভেতরে ভেতরে বাড়ছে। এখন বাস্তব বিষয়টা কি? বাস্তব বিষয়টা হচ্ছে, আমি একটু বলেছিলাম যে দেখুন এই সময় গত 1.5 বছর ধরেই আওয়ামী লীগের যারা বিরোধী, বা ওই জুলাই আন্দোলনের যারা মানে পরিকল্পনাকারী, সমর্থক, বাস্তবায়নকারী, তারা অবিরাম বলে এসছে যে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না, এই দেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কিছু নাই, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা শেষ, আওয়ামী লীগ অতীত হয়ে গেছে, ইত্যাদি নানান কথা তারা বলেই যাচ্ছে। কিন্তু রাজনীতি থেকে আওয়ামী লীগকে তারা সরাতে পারেনি। এখন যে তারা নিজেরা এই যে মাহফুজ এবং আসিফ নজরুল এবং জাহিদুর রহিম তারা যেগুলো কথা বললেন, তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের উপস্থিতিটা আরও বাড়ছে। আর আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ কীভাবে ফিরবে? আওয়ামী লীগ কখনোই জবরদস্তি করে, চক্রান্তমূলকভাবে, সন্ত্রাসী কায়দায় ফিরবে না। আওয়ামী লীগের ইতিহাসের মধ্যে সেটা নিহিত আছে, প্রমাণিত আছে। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে আওয়ামী লীগ 21 বছর অপেক্ষা করেছে ক্ষমতায় ফিরে আসতে। কিভাবে? নিয়মতান্ত্রিক পথে, নির্বাচনের মাধ্যমে। আওয়ামী লীগ একটি গণভিত্তিক রাজনৈতিক দল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট না। এই যে
চব্বিশের পর থেকে মুখে ফেনা তুলে দিচ্ছে তার বিরোধীরা, ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, ফ্যাসিবাদী, ফ্যাসিবাদের দোসর, ইত্যাদি ইত্যাদি। কেমন? কিন্তু আওয়ামী লীগ কখনোই ঐতিহাসিকভাবে এবং রাষ্ট্রবিজ্ঞানের ডিসিপ্লিন অনুযায়ী তারা ফ্যাসিবাদী দল নয়। কেমন? এবং তারা কোনোদিন কোনো সন্ত্রাসী কায়দায় রাজনীতি করে সামনে আসেনি। 21 বছর অপেক্ষা করেছিল, তারপর 1996 সালের নির্বাচনে জিতেছে, তার 5 বছর পরে 2001 সালের নির্বাচনে হেরে গেল। হেরে গেলে আওয়ামী লীগ কি করেছে? নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরে সাহায্য করেছে এবং বিরোধী দলে গিয়ে বসেছে। বিরোধী দলে গিয়ে 5 বছর তারা বসলো। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার অনুযায়ী নির্বাচনটা হতে পারত, কিন্তু সেইখানে গোলমালটা লাগালো বিএনপি। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করার জন্য, নিজেদের মনোনীত লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবীদের বয়সের সীমা অতিক্রম করল। কেমন? সেটি থেকেই তো বড় বিপদটা শুরু হলো। তারপরে আওয়ামী লীগ কিন্তু 2006 সাল থেকে 2 বছরের ওই সমস্ত গন্ডগোল, 111 ইত্যাদির মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু আবার নির্বাচনের মাধ্যমে ফিরে এলো। আচ্ছা, তারপরের অধ্যায়টা একটু খারাপ। আমি বলছিলাম যে আওয়ামী লীগের আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জাহেদুর রহমানের মন্তব্যটার প্রসঙ্গে আপনি বললেন, এই যে শেখ হাসিনা ফিরলে ন্যায় বিচার দেব, এই মানে এই মন্তব্যের মাঝে যাকি আর বনের বাঘে খায় না মনের বাঘে খায় একটা কথা আছে না, মানে ধরেন আমি যেটা দেখি যে সবচেয়ে বড় বাস্তব যেটা মানে আপনি বারবার বলছেন জুলাই সমর্থক, জুলাই বাস্তবায়নকারী, পরিকল্পনাকারী, এই যে গোষ্ঠীটা, সেখানে তো মাহফুজ আলম আছেন, আসিফ নজরুল আছেন, তারেক রহমানও আছেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও আছেন। তো এরা তো এই বিষয়টা মনে প্রাণে প্রাণপণে আটকাবেন, মানে তো সেই জায়গাটাতে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর করাটা তো অনেক বড় মানে মুশকিল হয়ে পড়ার কথা। তারপর এত মনের বাঘে খাচ্ছে কেন এদের? এদের মনের বাঘে খাওয়ার কারণ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, বাস্তবে হচ্ছে। বাস্তবে জনগণ বুঝতে পারছে যে তারা যে কথা বলেছিল তাদের অভিলক্ষ্য হিসাবে, যে গণতন্ত্র, বৈষম্য বিরোধী, ইনক্লুসিভ একটা সমাজ, আরও ভালো বাংলাদেশ, কেমন, নতুন বাংলাদেশ ইত্যাদি, এগুলো কিছুই না। তাদের মূল অভিলক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে দাঁড়ানো, যেটা যেভাবে আপনার জামাতে ইসলামী এত বড় আকারে চলে এলো, এটা বুঝতে পারছে। আরেকটা বুঝতে পারছে যে এরা দেশ ভালো চালাতে পারছে না। 1.5 বছর তো মানুষ নিরাপত্তার অভাবে ভীষণ বিপর্যস্ত ছিল, দেশের অর্থনীতিও বিপর্যস্ত হয়ে পড়ছে, এবং কত যে বেআইনি কাজ এবং কি বলবো অনৈতিক কাজ তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের দ্বারা হলো। ইউনূস তো আজকে আপনি যে রিয়াকশনের কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে প্রতিদিন তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উচ্চারিত হচ্ছে। এটা থেকে একটা রাজনৈতিক বাতাবরণ বদলে যাচ্ছে না, পরিবেশটা বদলে যাচ্ছে না। সেইখানে বুঝতে পারছে তারা, এই যাদের কথা আমরা বারবার বলছি, যে মাহফুজ আলম, আসিফ নজরুল এবং জাহিদুর ডাক্তার, এদের কথা যে বলছে, এবং আরো যারা আছেন, নাহিদও প্রায় এইসব কথা বলেন নানা রকম, তাতে বোঝা যাচ্ছে যে বাস্তবে তারা রাজনৈতিকভাবে পিছু হচ্ছে, কোণঠাসা হচ্ছে। সেই জন্য ওই ধরনের প্রতিক্রিয়া বের হচ্ছে। আরে শেখ হাসিনা এলে জাস্টিস করা হবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ আপনাদের কাছে জাস্টিস চায়? আপনারা যে আদালত নতুন আইন করে ওই পুরনো আদালতটাকে, যেটা মুক্তিযুদ্ধের সময় কোলাবোরেটরদের বিরুদ্ধে বিচার করার জন্য ব্যবস্থা করা হয়েছিল, সেটি কি আপনারা নতুনভাবে মানে আওয়ামী লীগকে বিচারের জন্য, 24 সালের বিচারের জন্য ঢেলে সাজালেন, আর জামাতের পক্ষের একজন প্রসিকিউটরকে চিফ প্রসিকিউটর বানাইলেন? এগুলো কি আওয়ামী লীগ মেনেছে? আওয়ামী লীগ কি এই আদালত এবং তার রায়কে মানে? তারা কোনো পরোয়া করে?
তারা তো এটাকে অস্বীকার করেছে, এবং এখন তা কিন্তু তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সুস্পষ্টভাবে ওই দাবিটা তুলে ধরছে যে এই আদালত বাতিল করা হোক এবং এই রায়গুলো বাতিল করা হোক। এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ পদক্ষেপ নিচ্ছে কূটনৈতিক বিভিন্ন দেশের সঙ্গে তৎপরতা ছাড়াও। ওই যে আপনার ব্রিটেনের ডটার স্ট্রিট নামে একটা ল ফার্ম, আইনজীবীদের তারা সাথেও তার কথা হয়েছে, হ্যাঁ তারা তারা আলাপ করছে। আওয়ামী লীগের পক্ষে আইসিসিতে করেছে। শেখ হাসিনা কিন্তু এবারের সাক্ষাৎকারে এই কথাটা খুব সুনির্দিষ্ট ভাবে বলেছেন যে সাইলেন্স, মানে অনুপস্থিতির মানে সাইলেন্স না, তিনি প্রত্যেক দিন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশে ফেরার কাজ করছেন। এবং এক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি কূটনৈতিক পর্যায়ে কাজ করছেন। বিভিন্ন সাক্ষাৎকারে দেখছিলাম সুনির্দিষ্টভাবে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন মানে মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে এসব বিষয়ে কাজ করছেন, সেসব বলছেন। এই যে শেখ হাসিনা 6 মাসের মধ্যে ফিরবো, মাথা উঁচু করে ফিরবো, এই সময়ে বললেন সকল নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এর পেছনে একটা আন্তর্জাতিক চাপ, মানে তিনি একটা আন্তর্জাতিক সমর্থন অনুভব করছেন কিনা। ভারত কি করছে? ভারত আসলে তারেক রহমানের সঙ্গে তার সম্পর্কটা তো ভালো হয়ে উঠছে বলে মনে হচ্ছে না। শেখ হাসিনার সাক্ষাৎকারে ভারতকেও কিন্তু শেখ হাসিনা একরকম স্মরণ করিয়েছেন যে 10 ট্রাক অস্ত্র 2001 থেকে 6 এই পুরো শাসনামল মনে রাখতে হবে। তো সেসবের কোনো ইঙ্গিত দেখেন কিনা এই সাক্ষাৎকারে? এই সাক্ষাৎকারে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তৎপর আছে, কেমন, তারা সাইলেন্ট নাই, ঠিক। তো এই তৎপরতা তাদের দেশের ভেতরে, দেশের বাইরে, ভারতে সর্বত্রই আছে, এইটি তিনি বোঝানোর চেষ্টা করেছেন, এবং সেটা তো সত্য। বলতে চান যে তারেক সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলো না, মানে ভারত কিন্তু একটা সাব্যস্ত দেশের মতো, মানে একটা পরিপক্ক নেতৃত্বের মতো তারা ব্যবস্থাগুলো নিয়েছে। তারা বলছে যে গণতান্ত্রিক সরকার হলে আমরা একসঙ্গে কাজ করব, আমরা অগণতান্ত্রিক সরকারের কাজ করব না। ইউনূসের সঙ্গে তারা কখনো সেই সুযোগ দেয়নি, একবার মোদির সঙ্গে দেখা হলেও কেমন সেই সুযোগ দেয়নি। তারা বলেছে এটা আমরা করব। যখন সেই গণতান্ত্রিক সরকার এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, তখন তারা খুব চমৎকার গেস্টার দিয়েছে এই বিএনপিকে, তারেক রহমানকে, তার বাবার কথা স্মরণ করে, তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে, পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে চিঠি পাঠিয়ে এবং দাওয়াত করে সব পরিবারে ভারত ভ্রমণের দাওয়াত করেছেন। এখন আপনি বলতে পারেন যে এটা হচ্ছে না। আমি বলবো যে এই জায়গায় অন্য পক্ষ, মানে তারেক রহমান বিএনপির সরকার, এখন তার উপর নির্ভর করে যে সে কীভাবে ভারতের সঙ্গে কতটা সম্পর্ক তৈরি করবে। দেখুন, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। এবং আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান, এটি নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। তাতে আমরা জানি যে আমেরিকা, চীন, ভারত, রাশিয়া, হ্যাঁ, এই বড় বড় শক্তির ভূ রাজনৈতিক যে স্বার্থ, এখানে যে নজর, তার ফলে আমরা খুবই একটা ক্রিটিক্যাল, একটা সংবেদনশীল জায়গায় ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে অবস্থান করি। শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে আমি বলবো যে চমৎকারভাবে এই জায়গাটায় পররাষ্ট্রনীতি পরিচালিত করেছেন। এই বড় বড় শক্তিগুলোকে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে, সবার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে, এবং বিভিন্ন সময় যে বড় বড় প্রকল্পগুলো নিয়ে সরাসরি দ্বন্দ্বেরও অবস্থা হয়েছিল, ধরুন ডিপসি নিয়ে, কেমন, বা তিস্তা নিয়ে ইত্যাদি হয়েছিল, সেগুলি অত্যন্ত দক্ষতার সাথে শেখ হাসিনা সামাল দিয়েছেন। আমরা কখনো ওই কূটনৈতিক বা পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ওই রকম বিপদে পড়ি নাই। যদিও এদেশে একটা বিশেষ রাজনৈতিক মহল, এবং এই রাজনৈতিক মহলটি সব সময় বলে আসছে যে ভারত আমাদের শত্রু, ভারত আধিপত্য বিস্তার করেছে, ভারত ইত্যাদি, কোনোটাই তারা কিন্তু মানে প্রমাণ করতে পারে না। বরং ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আমাদের বাড়ছে, এবং ভারতের উপরে, ধরুন, আমি নির্ভরশীলতা বলবো না, কিন্তু আমরা একটা ছোট দেশ, ভারত একটা বড় প্রতিবেশী, আমরা একটা ছোট অর্থনীতি, ভারত একটা বড় অর্থনীতি। এর যে পারস্পরিক সম্পর্ক,
সেখানে তো নিশ্চয়ই একেবারে সমান সমান হবে না। সেখানে যে বাস্তব পার্থক্যগুলো আছে, বাস্তব অসুবিধাগুলো আছে, সেটা মেনে নিয়েই কিন্তু আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বাধীন পররাষ্ট্রনীতি, তাদের সঙ্গে সম্পর্ক এবং ভারসাম্য রক্ষা করা বন্ধুদের সাথে, বড় বড় শক্তির সাথে, শেখ হাসিনার সময় তো কোনো এগুলো বড় অসুবিধা হয়নি। সেটা আমি বলছি রেসিপ্রোকাল, মানে ভারত একটা গেস্টার দিয়েছে যে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে এবং বিএনপি সরকারের সঙ্গেও ভালোভাবে সম্পর্ক রক্ষা করে এগুতে চাই। এখন সেটা রেসিপ্রোকালটা হচ্ছে যে তারেক রহমান কতটা সেইখানে মানে বুদ্ধিমত্তার সঙ্গে ভারসাম্য রক্ষা করে বাস্তবতাকে মেনে নিয়ে সাড়া দিতে পারেন তার উপরে। তারেক রহমানের সরকার যদি বিব্রত হয়ে যান যে আমি আগে ভারত সফরে যাব না চীন সফরে যাব, এটা যদি ঠিক করতে না পারেন এবং তারেক চীন রহমান সরকারের সরকার, এভাবে আপনি জবরদস্তি শব্দটা ব্যবহার করেছেন, তারেক রহমান সরকার কি জবরদস্তি আরো বাড়াবে? মানে মামলা মোকদ্দমা জামিন তো হচ্ছে না, মানে এমন তো একটা প্রত্যাশা ছিল যে নানা রকম, মানে যেসব মামলায় এখনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, ঢালাও হত্যা মামলা, এগুলোর জামিন হওয়া শুরু হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা হয়েছে, কিন্তু ঢালাও গ্রেফতার বন্ধ হবে, এসবও তো কিছু হয় না। তারেক রহমান সরকার কি জবরদস্তি আরো বাড়াবে মনে করেন কিনা? আর আপনার বিশ্লেষণ কি বলে যে শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরবেন? মানে আমি দেখছিলাম মানব জমিন সহ নানা পত্রিকায় বিশ্লেষণ ছাপা হচ্ছে রীতিমতো যে এই মানে কথার অর্থ কি, এটা কি আদৌ বাস্তবসম্মত কিনা। শেখ হাসিনা মাথা উঁচু করে শিগগিরই ফিরবেন, এই শিগগিরই কতদিন আপনার মনে হয়? আমার কাছে এটা শিগগিরই বা কতটা বিলম্বিত হবে এটা বাস্তবসম্মতভাবে বলা সম্ভব নয় বলে আমি মনে করি। সেটি নির্ভর করে রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়ার উপরে। আমি বলেছি যে আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরতে চায়। দেখুন, ফেরার ব্যাপারটা এক সময় তো যখন তিনি দিল্লি গেলেন, তারপর পর তিনি টেলিফোনে তার দলীয় কর্মীদের সাথে কথাবার্তা বলতেন। সে সময় একটা কথা এরকম চালু হয়েছিল যে আমি সীমান্তের কাছাকাছি থাকবো, টুক করে দেশে ঢুকে পড়বো। এটি নিয়ে আপনার অনেক ট্রল হলো। তখন এটা খুব সহজ ছিল হাসিনা বিরোধীদের পক্ষে জোরালোভাবে মানে হাস্যরস তৈরি করা বা উপহাস করা যে টুক করে ঢুকে পড়বে। এখন এটাকে তো আমরা আক্ষরিক অর্থে নিলে হবে না যে তিনি শারীরিকভাবে টুক করে ঢুকে পড়বেন। দেখুন, শারীরিকভাবে তার উপস্থিতি, এটা তো জীবন মৃত্যু, এটা তো ভবিতব্যের বিষয়, এটা তো মানুষের হাতে না। এক, এবং তিনি বেঁচে থাকলে যদি এখানে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় তাহলে অবশ্যই তিনি দিনে, আমি বলছি সুনির্দিষ্টভাবে এটা বলা যাবে না। তবে রাজনৈতিক প্রক্রিয়াটা কি? রাজনৈতিক প্রক্রিয়াটা হচ্ছে এখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিসর তৈরি করা দরকার। এই জায়গাটায় দুটোই সত্য। আপনি যে বললেন যে এখানে সে জবরদস্তি মানে বিরোধী দলের উপরে আক্রমণ, বিরোধী দলকে জেলে পুরে রাখা, সাংবাদিকদের ভুয়া মামলায় দিনের পর দিন তদন্ত ছাড়া, আপনার মামলা পরিচালনা ছাড়া জেলে আটকে রাখা, এগুলি করবেন কিনা? এগুলি সরকারে অন্যায় হচ্ছে। এটা তারা যতদিন করবেন ততদিন সরকারের রাজনৈতিক ক্ষয় হবে। এই যে কিছু কিছু কথা বলতে আরম্ভ করেছে যে শেখ হাসিনা ফিরলে আমরা মানে জাস্টিস দেব, আমি শুরু করেছিলাম যে জাস্টিস তোমার কাছে কে চায়? দেখুন, বলেছে যে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিছু করব না। এক্সট্রা জুডিশিয়াল ঘটনা 5 তারিখে ঘটে যেত যদি শেখ হাসিনা বঙ্গভবনে থাকতেন এবং ওই উন্মত্ত জনতা যাদেরকে তারা জড়ো করেছিল, হ্যাঁ, মেটিকিউলাসলি জড়ো করেছিল, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত জনতার আন্দোলন নয়, তারা মেটিকিউলাসলি জড়ো করেছিল ব্যাড এলিমেন্টসকে। তারা ওইখানে ঢুকে গেলে শেখ হাসিনার ওখানে মৃত্যু ঘটতে পারত, এরকম আমি বলছি। ঠিক আছে, দেখুন, শেখ হাসিনা তিনি নিজেই সাক্ষাৎকারে সেদিন বলেছেন যে 19 বার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আল্লাহর রহমতে আমি বেঁচে আছি এবং বাকিটা আল্লাহ দেখবেন। কেমন? আপনি দেখেন, তাকে সন্ত্রাসী বলা হয়। আমি তো বলবো বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সন্ত্রাসের শিকার। 15ই আগস্ট 75, 24শে আগস্ট
2004 কেমন বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হয়েছে, শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হয়নি। খুব বড় সন্ত্রাসী আক্রমণ হয়েছে না। আর গত 1.5 বছর কেমন অত বড় একটা নয়, কিন্তু শত শত আক্রমণ হচ্ছে আওয়ামী লীগের সদস্য সমর্থকদের উপরে, তারা বাড়িতে থাকতে পারছে না। কাজেই আওয়ামী লীগকে সন্ত্রাসী ফ্যাসিবাদী কেন বলা হবে? আওয়ামী লীগ তো ইতিহাসেই সন্ত্রাসের শিকার, আর তারা সন্ত্রাসী কায়দায় কোনো জবাবও দেয়নি। তারা জবাব দিয়েছে প্রতিবার গণতান্ত্রিকভাবে। এখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিসর দরকার। তারেক রহমানের এই বিএনপির সরকারের ফরজ কাজ হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাতাবরণ দ্রুত তৈরি করা। তার একটা হচ্ছে এই ভুয়া মামলাগুলো প্রত্যাহার করো, সাংবাদিকদের ছেড়ে দাও, আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা সরকারের সঙ্গে জড়িত না, যারা কোনো সন্ত্রাসে জড়িত না, শুধু সমর্থক হওয়ার জন্য ধরে রেখেছো, অত্যাচার করছো, এমনকি হত্যাও হয়েছে কয়েকটি, তাদেরকে ছেড়ে দাও। এই পরিস্থিতির এটির উন্নতি করো। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নাও। যদি বিচার করতে চান করেন, মানে আওয়ামী লীগের যারা সরকার ছিল, ঠিক আছে, আপনারা বলছেন এক্সট্রা জুডিশিয়াল কিছু করবেন না, তো জুডিশিয়াল অনুযায়ী করেন, কিন্তু তাকে নিষিদ্ধ রাখা যাবে না। আর ওই আইনজীবীদের ইয়ের মতন, তাহলে কি সামনে যে স্থানীয় নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ ইত্যাদি, তখনও কি বলা হবে? আওয়ামী লীগ কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করবে, যেখানে যতটুকু সুযোগ পায় সেই কৌশল কাজে লাগিয়ে অংশগ্রহণ করবে। তাহলে কি এই আইনজীবীদের মতো বলা হবে যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক কাউকে দাঁড়াতে দেওয়া হবে না? সেটা তো কোনো আইন খুঁজে পাওয়া যাবে না যে কে আওয়ামী লীগ সমর্থক আর কে না। আইনজীবীদের ওখানেই যেহেতু সমর্থকদেরও বাদ দেওয়া গেছে নির্বাচন থেকে, তাহলে নিশ্চয়ই স্থানীয় নির্বাচনেও বাদ দেওয়ার আইন সেই আইনজীবীরাই খুঁজে নেবেন। অসংখ্য ধন্যবাদ মোজাম্মেল হোসেন।